আরে আরে ডিউটি তো শেষ না বোঝাই কিছু খাওয়া দাওয়া করি না রবি ভাই মাইয়াটা আবার আমার জন্য বসে থাকে। আরে আরে ভাই তুমি তো সংসারী মানুষ যাও আরে 3 পা গোলের হলো মেলা নদে এসে টুম্পা ও টুম্পা আমার টুম্পা মামুনি গো পড়তেছে। ও পড়তেছে কি আম্মা আমি তো তোমার ডাকলাম পাইলা না যে কই বাবা আমি তো শুনি নাই। শুনো নাই মায়ের কানের সমস্যা দিন দিন বাড়তেছে, মাঝে মধ্যে ডাকলে কানেও শোনে না। আরে কিচ্ছু হইব না আমার মায়ের, তাই না মা? নাও এই যে তোমার জন্য লজেন আনছি, এই যে দাও। সাবধানে গাড়ি চালাই। আজকে কি বাজার টাজার কিছু লাগবো? না বাজার লাগবে না, তুমি তাড়াতাড়ি আইসা পড়ো। মায়েরা তোমার জন্য সারাদিন অস্থির হয়ে থাকে। ওস্তাদ তোমারে স্বাগত জানাইলাম। সব চেক করছস? জি ওস্তাদ। ওস্তাদ দাঁড়ান। চলেন আমার মেয়েটারে ধরেন ডাক্তার স্যার ওর কি হয়েছে? অতিরিক্ত শব্দ দূষণের জন্য ওর কানের অনেক ক্ষতি হয়েছে। এ ধরনের সমস্যায় ও সারা জীবনের জন্য বধির হয়ে যেতে পারে। আর তাছাড়া এটা ওর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। না না, চিন্তার কোনো কারণ নেই। হর্ন বা শব্দ দূষণ থেকে দূরে রাখলে ও আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে। তোমরা না গাড়ি চালাইতে গিয়ে অযথাই হর্ন বাজাও, দেখছো এর লেগে বাচ্চাকে কত ক্ষতি হয়। বাবা তুমি হর্ন বাজাও না, হর্নে আমাদের কষ্ট হয়। না রে মা, আমি কথা দিতেছি আর কোনোদিন অযথা হর্ন বাজাবো না রে মা। আমরা অযথাই হর্ন বাজাই, এটা খুবই খারাপ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আইনে এই অপরাধের জন্য শাস্তিও আছে। আমার সুশী লাগছে বেকুবের মতো কথা কর। আরে হরন না বাজালে গাড়ি চালাবি কেমনে? আনিস ভাই তো ঠিকই কইছে রবিল ভাই, হর্ন দিলে কি আর জ্যাম ছুটে যায়? বিশেষ করে স্কুল এবং হাসপাতালের সামনে আমাদের একটু সতর্ক থাকতে হবে যাতে হর্ন না বাজে। হ্যাঁ ওস্তাদ তো ঠিকই কইছে। আমরা যদি একটু দায়িত্ববান হই তাহলে মানুষ বাঁচবো, পরিবেশটাও সুন্দর হইব, আর আমাদের ছেলেমেয়েরাও সুস্থভাবে বড়।
নগরের পরিবেশ আর বায়ু দূষিত করছি আমরাই। আবার আসুন আজই ত্রুটিযুক্ত যানবাহন চালক অনুযায়ী কলকারখানা আর ইটের ভাটা স্থাপন ও পরিচালনা করি। কনস্ট্রাকশনের কাজ এবং রাস্তা খননের সময় বায়ু দূষণ এড়াতে যত্নবান হই। নিজের এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একে সুরক্ষিত এবং সুন্দর করে গড়ে তুলি। আসুন বায়ু দূষণ রোধ করি। আমাদের পৃথিবী, কিন্তু নানাভাবে আমরা এর পরিবেশ দূষিত করছি। এসব দূষণের অন্যতম উপাদান প্লাস্টিক। আমাদের দেশে বেশিরভাগ প্লাস্টিক একবার ব্যবহার করেই ফেলে দেওয়া হয়। বর্জ্য হিসেবে প্লাস্টিকের সর্বশেষ গন্তব্য সমুদ্র। প্লাস্টিক প্রায় 500 বছর পর্যন্ত টিকে থেকে পরিবেশের ক্ষতি করছে। খাদ্য হিসেবে মাইক্রোপ্লাস্টিক গ্রহণ করছে সামুদ্রিক মাছ, যা খাচ্ছি আমরা, আর ক্যান্সার সহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। একবার ভবিষ্যৎ নিয়ে ভাবুন। আসুন শুরু করি। আসুন একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন করি, প্লাস্টিক দূষণ রোধ করি। বড় মারাত্মক হুমকির নাম বায়ু দূষণ। এই ঢাকা শহরে আমি, আপনি সবাই শ্বাস নিতে প্রতিদিন হিমশিম খাচ্ছি। গাড়ির কালো ধোঁয়া আর ইটভাটা থেকে নির্গত ধোঁয়া নির্মাণ সামগ্রীর ধুলাবালির মাঝে শ্বাসকষ্ট, অ্যাজমা, ফুসফুসের ক্যান্সার সহ বিভিন্ন অসুখে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানমাত্রা অনুযায়ী বিশ্বের 91% মানুষ নির্মল বায়ু সেবন সুবিধা থেকেই ভুগছে বাংলাদেশের মানুষ। ঢাকার বাতাস বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত বায়ুর সহনীয় মাত্রা অতিক্রম করে ফেলেছে। ঢাকার বাতাস দূষিত করে তুলেছে সূক্ষ্ম ধূলিকণা। বাংলাদেশ সরকার এই লাগামহীন বায়ু দূষণ নিয়ন্ত্রক। ঢাকা সহ দেশের 7টি শহরে স্থাপিত হয়েছে 11টি সার্বক্ষণিক বায়ুমান পরিবীক্ষণ কেন্দ্র। স্থাপিত হচ্ছে স্থানান্তরযোগ্য আরও 15টি বায়ুমান পরিবীক্ষণ কেন্দ্র। প্রণীত হচ্ছে নির্মল বায়ু আইন। সনাতনী সকল ইটভাটা বন্ধেও উদ্যোগ নেওয়া হয়েছে। যানবাহনের চাপ ও দূষণ কমাতে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে মেট্রো রেল এক্সপ্রেসওয়ের কাজ। ডিজেলে কমানো হয়েছে সালফারের পরিমাণ। শুধু তাই নয়, সনাতনী চুলার বায়ু দূষণ রোধে বিতরণ করা হয়েছে প্রায় 30 লক্ষ পরিবেশ বান্ধব বন্ধু চুলা। কেরোসিন ল্যাম্প কমাতে বন্টন করা হয়েছে সোলার ল্যাম্প। কিন্তু শুধু সরকারি উদ্যোগ, সরকারি প্রচেষ্টাই কি কমিয়ে আনতে পারবে এই অসহনীয় বায়ু দূষণ? বায়ু দূষণ প্রতিরোধে যদি সচেতন না হই, যদি এগিয়ে না আসি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি আমরা রেখে যেতে পারবো একটা দূষণমুক্ত দেশ? বায়ু দূষণ প্রতিরোধে আমাদের সকলের সচেতনতাই নিশ্চিত করতে পারে বায়ু দূষণ মুক্ত দেশ। আমরা যদি সচেতন হই, কলকারখানা থেকে নির্ধারিত মাত্রার ধোঁয়া নিঃসরণ করি, যেখানে সেখানে ময়লা ও থুতু না ফেলি, পরিবেশ বান্ধব চুলা ব্যবহার করি, ধূমপান বর্জন করি, বাড়ি নির্মাণের সময় কনস্ট্রাকশন সাইট ও ম্যাটেরিয়াল ঢেকে রাখি, সেই সাথে যদি মেনে চলি সকল আইন, অচিরেই বাংলাদেশ হয়ে উঠবে একটি দূষণমুক্ত দেশ। সেই দূষণমুক্ত দেশে বিশুদ্ধ বাতাসে উচ্ছলতায় ভরে উঠবে সকল মানুষ। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেই সুন্দর আগামীতে বুক ভরে শ্বাস নেবে, প্রাণ খুলে হাসবে। বাবা, এ কেমন নদী? এত নোংরা, আবর্জনা, দুর্গন্ধ, দম বন্ধ হয়ে যাচ্ছে তো বাবা। কিন্তু মা, ঢাকার এই ঐতিহ্যবাহী বুড়িগঙ্গা নদী এককালে এরকম ছিল না।
তাহলে কেমন ছিল বাবা? এ নদী খুব সুন্দর ছিল। বিয়ের পর তোর মাকে নিয়ে নৌকায় নদীতে ঘুরে বেড়িয়েছি। এ নদীতে মানুষ মনের আনন্দে গোসল করত, ছেলেরা মাছ ধরত, সে নদীর পানিতে উজু করত, খাওয়ার জন্য নদীর থেকে পানি নিত। কি নির্মল বাতাস বইত এই নদীতে, খুব সুন্দর ছিল নদী। কি করে এই বুড়িগঙ্গা এমন হয়ে গেল বাবা? আমরা এই সুন্দর নদীটিকে গলা টিপে মেরে ফেললাম। তাই কি বলছো বাবা? তোমরা মেরে ফেললে মানে? এই নদীর পাড়গুলোকে মানুষজন দখল করেছে। আশেপাশের মিল কারখানার থেকে সমস্ত বর্জ্য এই নদীতে এসে পড়ছে। ট্যানারিগুলোর তরল বর্জ্য ফেলে আমাদের প্রাণ প্রিয় নদীটাকে আমরাই শেষ করে ফেললাম। কিন্তু এভাবে আর কতদিন চলবে বাবা? আমরা কি এই নদীর সৌন্দর্য আর কোনোদিন দেখতে পাবো না? পারবো মা, অবশ্যই পারবো। সরকার তো বুড়িগঙ্গা সহ ঢাকার চারপাশের নদীগুলোকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করেছে। তাহলে তো এই নদীগুলো আগের মতো সুন্দর হয়ে যাবে। এই নদীর নব্যতা বৃদ্ধি ও দূষণ রোধে বর্জ্য অপসারণ করা হচ্ছে। ঢাকার হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। নদীর দুই পাড়ের অবৈধ দখল উচ্ছেদ করে মানুষের জন্য হাঁটা চলার পথ তৈরি করা হচ্ছে। বাবা, সরকারের এই উদ্যোগ তো তাহলে খুবই ভালো। এই উদ্যোগেই সব নদীগুলো আবার আগের মতো হয়ে যাবে, নদীর পানি স্বচ্ছ হয়ে যাবে, সেই বুড়িগঙ্গাকে আমরা আবার দেখতে পাবো, সেই আশাই থাকলাম। ইনশাআল্লাহ মা, বুড়িগঙ্গা সহ সকল নদীকে বাঁচিয়ে রাখার জন্য সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে। নিশ্চয়ই সবাইকে এগিয়ে আসতে হবে। আর নয় নদী দূষণ, চাই সুন্দর নদী, সুন্দর জীবন। ব্যস্ত নগরীর ব্যস্ত জীবন। দেখুন না, আমাদের প্রতিদিনের কর্মকাণ্ডে আমরা কি না করে থাকি। আমাদের কৃতকর্মে আমরাই ভোগান্তির শিকার হই। একটু সচেতন হলেই আমরা পারি আমাদের আশেপাশের পরিবেশকে সুন্দর রাখতে। এভাবে আমরা আমাদের পরিবেশকে যেমন সুন্দর রাখতে পারি, তেমনি এইসব ময়লা আবর্জনাকে প্রক্রিয়াজাত করে পুনরায় ব্যবহার্য বস্তুতে রূপান্তর করতে পারি। গৃহস্থালির বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে ময়লা আবর্জনা থেকে আমরা জৈব সার উৎপাদন করতে পারি। আসুন আমরা সবাই মিলে বর্জ্যকে সম্পদে পরিণত করি। জনস্বার্থে পরিবেশ অধিদপ্তর। অভাবের সংসার, ভালো কাম কাজ পাই না, তাই স্বামী সন্তান লইয়ে এই ভাটায় কাম করি। স্বপ্ন আসিল পোলাডারে পড়ালেখা শিখায় বড় করুম, কি কইরা শিখামু? এই ভাটায় তো সারা বছর কাম থাহে না। ধোয়ায় কাম করতে করতে আমার স্বামীর শ্বাসকষ্ট রোগ হইল। আমার খুব খারাপ লাগে যখন দেখি আমার পোলা স্কুলে না যাইয়া আমার সাথে কাম করতেছে। একদিন হঠাৎ কইরাই আমার স্বামীর শ্বাসকষ্ট বাইরা, সে অজ্ঞান হইয়া গেল। চিকিৎসা করাইতে অনেক টাকা খরচ হইল, অনেক ধার দেনাও হইল। ভাবতেছে এখন কি করুম, এ পোলা লইয়া কই যাবো? কৃষিমাটি ব্যবহার না করে ভরাট হওয়া নদ নদী খাল বিলের মাটি দিয়ে ইট তৈরি হলে আমাদের খাবারের অভাব হবে না। পরিবেশ সুরক্ষায় ইট তৈরির জন্য আমাদেরকে মাটির বিকল্প হিসেবে সিমেন্ট, বালি এবং কংক্রিট দিয়ে ব্লক ইট তৈরি করতে হবে। এছাড়াও অন্যান্য সামগ্রী দিয়েও ব্লক ইট তৈরি করা যায়। নির্মাণ কাজে নদ নদী খাল বিলের মাটি দিয়ে তৈরি ফাফা ইট এবং ব্লক ইট ব্যবহার করা হলে আমাদের পরিবেশ যেমন হবে উন্নত, অবকাঠামো হবে তেমনি মজবুত ও টেকসই। বর্তমান সরকার দেশে পরিবেশ বান্ধব ইট শিল্প স্থাপনে কম সুদে ঋণ সহায়তা প্রদান করছে। এই সকল ইট শিল্পে কাজ করে এমন শ্রমিকদের শরীর স্বাস্থ্য ভালো থাকে, আয় রুচিও ভালো হয়। বড় ইট কারখানায় কাম পাইলাম, কাম কইরা খুব ভালো লাগতাছে। ধুলা বালি আর কালো ধোঁয়া নাই। ওনারে আর ঘন ঘন ডাক্তারের কাছে নেওয়ান লাগে না। বেতন পাই আগের চাইতে অনেক বেশি। পোলাডারে এখন স্কুলে লেখাপড়া করাইতাছে। এখানে সারা বছরই কাম থাহে। আল্লাহর রহমতে আমগো আর কোনো অভাব নাই।
একটা ফ্রিজ আমরা ব্যবহার করে এসেছি, তাতে ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি নামে গ্যাস ছিল। আর এই সিএফসি বায়ুমণ্ডলের ওজোন স্তরে প্রবেশ করে ওজোন স্তর ক্ষয় করে। আর আমরা সকলেই জানি ওজোন স্তর সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে আমাদেরকে রক্ষা করে। ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হলে সূর্যের অতিবেগুনি রশ্মি পৃথিবীতে সহজে প্রবেশ করে মানুষ ও অন্যান্য প্রাণীর জীবনের উপর ক্ষতিকর প্রভাব ফেলে, যেমন চোখে ছানি পড়া এবং মানুষের চামড়ায় ক্যান্সার সহ নানা ধরনের রোগ দেখা দেয়। অন্যদিকে জলজ উদ্ভিদ সহ বনাঞ্চলের গাছপালার স্বাভাবিক বৃদ্ধি বিনষ্ট হয়। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণিঝড়, বন্যা, খরা ইত্যাদি প্রকোপ বাড়িয়ে দেয়। বলতে গেলে পৃথিবীর জলবায়ু পরিবর্তনে প্রভাব ফেলে। তোর কথাটা তো ঠিক বলছি আপা। বর্তমানে তোমার বাসা ফ্রিজে ব্যবহার হচ্ছে হাইড্রোফ্লোরোকার্বন, তাই না? তার মানে এইচএফসি বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়ায় এবং পৃথিবীর জলবায়ু পরিবর্তনে প্রভাব ফেলে। তাহলে আমাদের কি করা উচিত? দেশের পরিবেশ এবং সকলের মঙ্গলের জন্য আধুনিক প্রযুক্তির ফ্রিজ ব্যবহার করা উচিত। এতে বিদ্যুৎ খরচও কম হবে। কিন্তু ভাই, অনেকের ঘরেই তো এই ধরনের ফ্রিজ রয়েছে, আর তাদের কারো কারো নতুন ফ্রিজ কেনার সামর্থ্যও নাই। তাহলে তারা কি করবে? তারা আপাতত যেসব সার্ভিসিং সেন্টারে রিকভারি ও রিসাইক্লিং সুবিধা আছে সেখানে ফ্রিজ সার্ভিসিং করিয়ে নেবেন, যাতে সিএফসি বা এইচএফসি গ্যাস বাতাসে ছড়িয়ে না পড়ে। তাহলে চলো ইঞ্জিনিয়ার সাহেব, আজকেই তোমাকে নিয়ে একটা আধুনিক প্রযুক্তির ফ্রিজ কিনে ফেলি। মাংস দাও না? এই নে তো, তুলে নে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আধুনিক প্রযুক্তির ফ্রিজগুলো কোন দিকে? এই তো সোজা গিয়ে ডান দিকে। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। There was a time when the warm glow of morning filled this old body of mine with joy. But now, the sight of each new dawn just fills me with concern. The sun is a cauldron of blazing hot gases. For more than 4.5 billion years, its heat has kept us alive. But along with that warmth, there lurks a hidden danger. Deadly ultraviolet rays, or UVs, that can harm all life on our planet. Luckily, we're protected by a brave little band of defenders at the very edge of space. The ozone molecules that make up our planet's ozone layer. Despite their tiny size, our ozone defenders are amazingly strong and smart. They let in the sun's life-giving warmth, whilst keeping out the deadly UV rays. And things might have gone on this way forever, were it not for a new threat rising up from below. Chlorofluorocarbons, better known as CFCs, are the chemicals that cool our air conditioners and refrigerators. CFCs are safe inside their machines, but once they escape, they begin a 25-year journey up to the top of the atmosphere, where they attack the ozone layer without mercy. And once the ozone molecules have to fight the UVs and the CFCs, it's just a matter of time until the ozone layer weakens and breaks. What? Who are you? Alberta Albatross, my little friend. And who might you be? Ozzy Ozone. But tell me, please,
What above earth is going on? Let's go and see. The chemicals that attack you are CFCs. They've been used in man's machines for over 50 years, and they're quite safe until they are let out. When the developed nations realized these chemicals were dangerous, they replaced them with new ozone-friendly products. But some countries, like this one, still cling to the bad old ways. Pesticides like methyl bromide can be just as dangerous. And industries aren't the only ones to blame. We must stop them, Alberta. We can try. Excuse me, sir. Sir, over here. Sorry to bother you. But don't you realize you're releasing dangerous chemicals when you break those old refrigerators? Those molecules you release go up into the sky and cause trouble for all of us. So please don't do it again. UV warriors, watch out! Please don't be afraid. We only want to protect you. Some fire extinguishers use halon molecules that also attack the ozone layer. He got that nasty burn because chemicals like the ones he just released are destroying the protective ozone layer we created at the top of the sky. And it's not just sunburns we're trying to prevent. UV rays wrinkle your skin and make you look much older. They cause cataracts on your eyes that can lead to blindness. And they can weaken the body's natural resistance to disease. Even worse, while your bodies are growing, little ones like you are particularly in danger because UV damage now could give you cancer later on. Don't be scared. This is serious business, but there are ways to defend yourself. Protect your skin by covering your arms and legs. Wear a hat to protect your face. Sunglasses to protect your eyes. And sunscreen for the rest. Stay indoors when the sun is high. And always try to stay in the shade. And ask your parents to make sure that their old refrigerators and air conditioners are disposed of by approved technicians, specially trained people who won't let the CFCs escape. It's important, not just for you, but for your children. Because even if no more bad chemicals are released into the atmosphere, it will take at least 50 years before we can fully repair the ozone layer. Will you help us? And now, Alberta, after all I've seen down here, I'd like to get back to work.
Be sure to tell your parents, teachers and friends about the things you've learnt. And don't forget, boys and girls around the world can make a difference, because when it comes to protecting the environment, every action counts. Thanks for everything, Alberta. Thank you, Ozzy. Don't forget, boys and girls around the world can make a difference, because when it comes to protecting the environment, every action counts. ওজোন এক ধরনের বিষাক্ত গ্যাস। ভূপৃষ্ঠের উপরিভাগে 10 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এই গ্যাস বিদ্যমান। একেই ওজোন স্তর বলা হয়। এই ওজোন স্তর সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মির ফিল্টার হিসেবে কাজ করে। ওজোন স্তরের ক্ষতি হলে সূর্যের অতি বেগুনি রশ্মি সরাসরি ভূপৃষ্ঠে এসে পড়ে এবং তাতে মানব স্বাস্থ্য, প্রাণী ও উদ্ভিদ জগৎ এমনকি জলজ সম্পদেরও মারাত্মক ক্ষতি হয়। এজন্যই ওজোন স্তর সংরক্ষণ করা প্রয়োজন। আমাদের ব্যবহৃত কিছু গ্যাস এই ওজোন স্তরের ক্ষয় সাধন করে। এই সকল গ্যাস সাধারণভাবে সিএফসি নামে পরিচিত এবং তা রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, অ্যারোসল, অগ্নি নির্বাপন যন্ত্র ইত্যাদিতে ব্যবহৃত হয়ে থাকে। বাজারে এখন সিএফসি মুক্ত রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, অ্যারোসল, অগ্নি নির্বাপন যন্ত্র ইত্যাদি পাওয়া যাচ্ছে। ওজোন স্তর সংরক্ষণে আমাদের এ ধরনের সিএফসি মুক্ত দ্রব্য সামগ্রী ব্যবহার করতে হবে। যে সমস্ত পুরনো রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনারে এই গ্যাস ব্যবহৃত হয়েছে তা সার্ভিসিং এর সময় শুধুমাত্র যেখানে রিকভারি ও রিসাইক্লিং পদ্ধতি আছে সেখানে সতর্কতার সাথে সার্ভিসিং করাতে হবে, যাতে বাতাসে সিএফসি ছড়িয়ে না পড়ে। ওজোন স্তর সংরক্ষণ ভূপৃষ্ঠের সবার স্বার্থেই করা প্রয়োজন। আসুন আমরা সকলে মিলে ওজোন স্তর সংরক্ষণে সচেতন হই। পলিথিন অপচনশীল। পলিথিন ধ্বংস করে মাটির উর্বরা শক্তি, মাটি হয়ে যায় নিষ্ফলা। পলিথিন পোড়ালে দৈত্য ঘোষিত পলিথিন শপিং ব্যাগ আমাদের প্রিয় বাংলাদেশের জন্য এক অভিশাপ। অসচেতনভাবে যেখানে সেখানে আমরা ছুঁড়ে ফেলছি পলিথিন ব্যাগ। পরিণতি চিন্তা করছি না একবারও। পলিথিন শপিং ব্যাগ অচল করে দেয় পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। পণ্যের সাথে বিনামূল্যে দেয়া পলিথিন শপিং ব্যাগ ড্রেন। আপনি কি হতে চান একজন পরিবেশ দূষণকারী? আপনি কি হতে চান একজন আইন লঙ্ঘনকারী? আপনি কি চান ধুকে ধুকে মরি? নিশ্চয়ই না। তবে চটের বা কাপড়ের তৈরি ব্যাগে মাছ, মাংস, শাকসবজি বহনের সংস্কৃতি ফিরিয়ে আনুন। পলিথিন শপিং ব্যাগকে না বলুন। বৈচিত্র্যময় আমাদের পৃথিবী, কিন্তু নানাভাবে আমরা এর পরিবেশ দূষিত করছি। এসব দূষণের অন্যতম উপাদান প্লাস্টিক।
প্রতিনিয়ত আমরা নির্ভরশীল হয়ে পড়ছি প্লাস্টিকের উপর। বিশ্বের বিভিন্ন খাতে বৃদ্ধি পাচ্ছে প্লাস্টিক পণ্যের ব্যবহার। তাই প্লাস্টিক শিল্পের বিপ্লব ঘটছে এবং প্রতি বছর প্লাস্টিকের উৎপাদন উদ্বেগজনক হারে বাড়ছে। প্রতি বছর বিশ্বে প্রায় 500 বিলিয়ন প্লাস্টিক ব্যাগ ও 480 বিলিয়ন পানীয় বোতল উৎপাদন হয়, আর সারা বিশ্বে প্রতি মিনিটে 10 লক্ষ প্লাস্টিক বোতল বিক্রি হয়। এই প্লাস্টিক পণ্য উৎপাদনে প্রতি বছর 1,70,00,000 ব্যারেল তেল ব্যবহৃত হয়। বাংলাদেশ প্রতি বছর প্রায় 2000 কোটি টাকার প্লাস্টিক কাঁচামাল আমদানি করে, আর প্রতি বছর কোটি কোটি প্লাস্টিকের বোতল ও পলিথিন ব্যাগ ব্যবহৃত হয়। আমাদের দেশে বেশিরভাগ প্লাস্টিক একবার ব্যবহার করেই ফেলে দেওয়া হয়। প্রতিদিন প্রায় 24,000 টন বর্জ্য তৈরি হয়, যার মধ্যে 7.35% প্লাস্টিক, যা প্রায় 1,700 টন। বাংলাদেশে ব্যবহৃত প্লাস্টিকের অর্ধেক পুনর্চক্রায়ন করা হয় এবং ব্যবহৃত বাকি প্লাস্টিক বর্জ্য নদী নালা, খালবিল ও উন্মুক্ত পরিবেশে ফেলা হয়, যা পরিবেশের জন্য হুমকি স্বরূপ। বর্জ্য হিসেবে প্লাস্টিকের সর্বশেষ গন্তব্য সমুদ্র। প্লাস্টিক প্রায় 500 বছর পর্যন্ত টিকে থেকে বিভিন্নভাবে পরিবেশের ক্ষতি করছে। খাদ্য হিসেবে মাইক্রোপ্লাস্টিক গ্রহণ করছে সামুদ্রিক মাছ, যা খাচ্ছি আমরা। আর ক্যান্সার সহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। ভবিষ্যৎ সমৃদ্ধির জন্য সমুদ্র, নদ নদী, খালবিল ও জলাশয় গুরুত্বপূর্ণ। একবার ভবিষ্যৎ নিয়ে ভাবুন। আসুন শুরু করি। প্লাস্টিক পুনর্ব্যবহার করি, না পারলে বর্জন করি। কঞ্জুস, সারাদিন গাড়ি চালায় আবার গাড়ি পরিষ্কার করতে হয়। ওস্তাদ কি ডাকিস কা? মহাজন ডাকে। মহাজন আমারে ডাকছেন? হ্যাঁ আলী, তোমার না একটা ভাই আছে? জি। হঠাৎ ওর কথা জিজ্ঞাইতেছেন? আমার শফিক আর তোমার ভাই তো একসাথেই পড়ে। শফিক সেদিন বলতেছিল তোমার ভাইয়ের কথা, লেখাপড়া নাকি একটু খুব। এমন একটা সোনার টুকরা ভাইয়ের কথা তুমি আমার আগে বলো নাই কেন? জি মহাজন, এবার অনার্স সেকেন্ড ইয়ার ফাইনালে সবচেয়ে বেশি নাম্বার পাইছে, সবই আপনাকে দোয়া। ভালো ভালো, বেশ ভালো। ওর নামটা যেন কি? বশির, আয় বশির, বশির। কি রে, তুই তো হন্তদন্ত হয়ে কই যাচ্ছিস? তোমার তুই এখানে? আমি তোকে খুঁজতে খুঁজতে হয়রান। আমি তো এইমাত্র ক্যাম্পাসে এলাম। কেন, কি ব্যাপার বলতো? প্রবীণ চাচাকে দেখতে গিয়েছিলাম, অবস্থা খুবই খারাপ, 1-2 নড়তে চড়তে পারছেন না। শোন, আমাদের না কিছু একটা করা উচিত, অন্তত ওষুধপত্র, ডাক্তারের ফি এইসব দিয়ে যদি সাহায্য করতে পারি তাহলে খুব ভালো হয়। আচ্ছা দাঁড়া, এই ক্লাসটা শেষ করে নিই, সবাই মিলে বসবো ব্যাপারটা নিয়ে, ঠিক আছে?
ওকে, তাহলে ক্লাস শেষ করে তুই সবাইকে নিয়ে আসিস। হ্যাঁ, দেখা হচ্ছে। আরে রবিশ চাচা, কেমন আছেন? আছি। তা আব্বা, তুমি কেমন আছো? জি ভালো। ঠিক মতো পড়াশোনা হচ্ছে তো? জি। অনেক বড় হবা, মানুষের মতো মানুষ হবা, বড় হয়ে এই পরিবেশটারে ফিরায় দিবে এর নির্মল বাতাস। দোয়া করবেন। রবিশ চাচা, রবিশ চাচা, রবিশ চাচা। কি হয়েছে তোর? না, মনে হলো যেন রমিজ চাচাকে দেখলাম, আগের মতোই সুস্থ স্বাভাবিক। রুম থেকে বের হচ্ছিলেন, আমাকে দেখে স্নেহ ভরা কণ্ঠে কথা বললেন। তারপরে দেখলাম দূষিত বাতাসে দমবন্ধ হয়ে পড়ে গেলেন। শান্ত হ, আমরা একটা ব্যবস্থা নেব। রমিজ চাচা অবশ্যই সুস্থ হয়ে উঠবেন। ও হ্যাঁ, চল চল, ওরা আবার বসে আছে। চল। আরে বলিস না, আসতে দেরি হয়ে গেল। এই তো দেরি হয়ে গেল। কই বশির কই? বশির আরে কি অবস্থা দোস্ত? এই তো দেখ, আই বশির আসবে, ওর ক্লাস আছে বুঝছিস, ও শেষ করেই চলে আসবে। সেটার জন্যই তো ডিউটি করব। হ্যাঁ হ্যাঁ, ওইটা খাওয়ার জন্য টিফিন আসলে কিরে তোর এত দেরি হয়ে গেল? শোন, আজকে আমরা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এখানে একত্রিত হয়েছি। আমরা সবাই জানি যে আমাদের প্রিয় রমিজ চাচা ভীষণ অসুস্থ, তার শ্বাসকষ্ট বেড়েছে, ফুসফুসে রোগ ধরা পড়েছে। আর চাচার তো ছেলে মেয়ে কেউ নেই, আমাদেরকে তিনি তার প্রিয়ের ছেলে মেয়ে মনে করেন। এখন তার এই দুরবস্থায় আমরা যদি তার পাশে এসে না দাঁড়াই তাহলে আর তাই আমরা ঠিক করেছি যে রমিজ চাচার চিকিৎসার যে খরচের টাকাটা আমরা যে যা পারি নিচ থেকে চাঁদা তুলে দিয়ে দেবো। কি বলিস তোরা? হ্যাঁ ঠিক আছে, আমার কাছে বলিস তোরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দে 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 টাকা। এই নাও টাকা আমার কাছে। এই দেখ, কালো ধোঁয়া উড়িয়ে ট্রাক বাস অবস্থা। মানে বুঝলি না, বায়ু দূষণ যদি না আমরা একটা ব্যবস্থা না নিই। এই দেখ, আমাদের সবিকের তো শ্বাসকষ্টের সমস্যা। সব ঠিক হয়ে যাবে, তুই এত মন খারাপ করিস না।